আব্বু, এই ছেলে আমাদের বাড়িতে থেকে আমারই সর্বনাশ করতে চেয়েছিল। আব্বু, তুমি এই ছেলেকে আমাদের বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও। আকাশ কিছু বলতে যাবে, তখনই ইরার বাবা আকাশকে থামিয়ে দেয়, কেননা উনি ইরার এমন কান্না দেখে আকাশকে কোনো কথা বলার সুযোগই দেয়নি। আকাশ, আমি তোমাকে অনেক ভালো ছেলে মনে করেছিলাম, সেজন্য আমি তোমাকে এই বাসায় থাকতে দিয়েছিলাম। কিন্তু তুমি আমার মেয়ের সাথে এরকম একটা খারাপ কাজ করতে চাইবে, তা আমি কখনো ভাবতেও পারিনি। সেজন্য তুমি তোমার সব কিছু নিয়ে চলে যাও এখান থেকে। কোনো কথা না বলে আকাশ ওর ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসে ওর বাড়িতে। গেটের সামনে আসতেই সিকিউরিটিগুলো আকাশের মুখটা দেখে তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়, সাথে ব্যাগগুলো অন্য সব সিকিউরিটিগুলো নিজেদের হাতে নিয়ে নেয়। বাড়ির ভিতর আকাশের বাবা মা ছিল তখন, আকাশকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে। আকাশ, কোথায় ছিলিস তুই এতগুলো বছর ধরে? আমরা যে তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি কোথাও। আমাদের কথা কি তোর একবারও মনে পড়েনি? দুজনেই আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওনাদের দেখে আকাশও কান্না করে দেয়। এতগুলো বছর ধরে কোথায় ছিলি তুই? ছিলাম একজন আঙ্কেলের বাসায়। ভালো করেছিস চলে এসেছিস, এখন আর তোকে কোথাও যেতে দেব না। আমিও তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। এই বলে আবারও জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওনারা কান্না দেখে বুঝতে পারে খারাপ কিছু একটা হয়েছে, নয়তো এরকমভাবে কান্না করতো না। সেজন্য আকাশ, কি হয়েছে তোর? বাইরে কেউ কিছু তোকে বলেছে? আমি যে একটা মেয়েকে অনেক ভালোবেসেছিলাম আম্মু, কিন্তু সে আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দিল। কিন্তু মেয়েটি এরকম একটা কাজ কেন করলো? আমি তো জানি না আম্মু। আকাশ, তুমি ঠিকানা বলো, আমি এক্ষুনি সিকিউরিটি পাঠিয়ে ওদের পুরো পরিবারকে আমার পায়ের কাছে এনে ফেলবো। না বাবা, এর কোনো দরকার নেই। আঙ্কেল অনেক ভালো, কিন্তু ওনার মেয়েটা এরকম কাজ করলো, কেন করলো তা আমি জানি না। আচ্ছা, তুই উপরে বিশ্রাম নে, তারপর রাতে সব কথা শুনবো। আকাশের মা, ওর রুমটা গুছিয়ে দাও। আকাশ, চল রুমে যাই আমরা। উনি রুমে যেতে থাকে। এদিকে এরা রুমে বসে হাসি দেয়। সে হাসির মানে একমাত্র এওই জানে, এতগুলো দিন পরে আমার স্বপ্ন পূরণ হবে। এখন আর কোনো বাধাই আমাকে আমার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না। তাহলে বুঝেই তো গেলেন, এরা এইসব কিছু সম্পত্তির জন্যই করেছে। কিন্তু কেন এই সব কিছু করলো আর আপনারা অজানা, তবে চিন্তা করবেন না, একটু পর সব কিছুই জানতে পারবেন এক এক করে। এখন আকাশের কাছ থেকে ঘুরে আসে রাতে খাবার টেবিলে। তুই তো আমাদের উপরে রাগ করে চলে গেলি। এখন থাক না সেসব কথা। আচ্ছা, এখন একটা বল, তুই চলে যাওয়ার পর ঠিক কি হলো? সে অনেক কাহিনী আম্মু, তাহলে আমাদের একটু একটু করে বল। যদি শুনতে হয় পুরোটা শুনে নাও। কিন্তু তুই যে ওই বাসা থেকে চলে গেলি, সেটা তো অনেকেরই অজানা। সেটা অন্য একটা সময় না হয় বলবো। এখন তাহলে বল। তাহলে আমরা 5 বছর আগে ফিরে যাই। ঠিক আছে, বল তাহলে। 5 বছর পূর্বে আকাশ রাগ করে বাসা থেকে বের হয়ে একটা পার্কে বসেছিল। তখন এই ছেলে নাম কি তোমার? আমার নাম পারভেজ হোসেন আকাশ। তোমার বাবা মা কোথায়? আর এখানে বসে বসে কাঁদছো কেন? আমার পরিবারে কেউ নেই। কিন্তু তোমাকে তো ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে। আমার থাকার কোথাও জায়গা নেই। আচ্ছা, তুমি আমার সাথে আসো। রহিম আকাশকে ওনার বাসায় নিয়ে আসে। তুমি এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমাও, তারপর না হয় বাকি কথা শুনবো। ঠিক আছে আঙ্কেল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে তুমি এই অচেনা একটা ছেলেকে বাসায় এনে কেন রাখলে? আরে, ছেলেটা রাস্তায় ছিল, দেখে অনেক ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে, সেজন্য তো আমি নিয়ে এসেছি। যদি বাসার কোনো কিছু এই ছেলে নিয়ে যায় তখন কি হবে? আরে, কিছুই হবে না, তুমি অযথা চিন্তা করছো। না হলেই ভালো। তবে ওই ছেলেকে কিন্তু আমি বেশি দিন এখানে রাখবো না বলে দিলাম তোমাকে। ও এখানে থাকলে সমস্যা কি? তোমার সমস্যা না থাকলেও আমার অনেক সমস্যা আছে, বুঝতে পারলে? ঠিক আছে, আগে ছেলেটা কয়টা দিন থাকুক এখানে, তারপর ওকে চলে যেতে বলবে। ঠিক আছে বলবো। এখন খাবার দাও। ওই ছেলে উঠেছে কিনা দেখে আসো। তুমি একটু দেখে আসো না। তুমি এটা কি করলে? আমার কোনো ইচ্ছে নেই, তুমি যাও। রহিম উঠে ওপরে আসে, তারপর আকাশকে উঠিয়ে দেয়। ফ্রেশ হয়ে খাবার খেতে বলে। তুমি খেয়ে নাও। আঙ্কেল, আপনাদের এখানে বাজার কোন দিকে? বাজার দিয়ে তুমি কি করবে? আমার হাতের এই ব্রেসলেট বিক্রি করে
আমার শার্ট প্যান্ট কিনবো। তোমার কি নেই? না আঙ্কেল। আচ্ছা, বিকেলে তোমাকে শপিংয়ে নিয়ে যাব। ঠিক আছে, এটা বিক্রি করে 1000 তো পাবোই, ওই টাকাই হয়ে যাবে। আচ্ছা, তুমি এখন রুমে এসে সময় কাটাও, আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব। জি আঙ্কেল। বিকালে রহিম আসে, ওনার সাথে আকাশ শপিং করতে আসে, কিন্তু আকাশ কোনো টাকা খরচ করতে হয়নি, উনি সব টাকা খরচ করেছে। কি দরকার ছিল আপনার এত টাকা খরচ করার? তুমি তো আমার ছেলে বয়সী। এরপর আর তার বাসায় ফিরে রহিম যখন জানতে পারে সব টাকা ওনার হাজবেন্ড দিয়েছে, তখন উনি আরও রেগে যায়। তুমি এটা কি করলে? কই, কি করলাম? ওই ছেলেকে এত কিছু কে বলেছে কিনে দেওয়ার জন্য? অন্য কেউ কেন বলবে? এমনিতে সংসারে টানাটানি। তোমার ছেলে কি টাকা পাঠাবে না? ওর হিসেব করে কাজ নেই। এখন তুমি কি চাও? কি আর চাইবো, এই ছেলেকে চলে যেতে বলো। এসেছে যখন কয়টা দিন থাকো। কোনো থাকা চলবে না। আরে আসতে বলো, শুনতে পাবে তো ছেলেটি। আমি এত কিছু জানি না, তুমি ওই ছেলেকে চলে যেতে বলবে 2-3 দিনের ভেতরে। ঠিক আছে, বলবো। আকাশ সব কথা শুনেছিল কিন্তু কিছু করেন নাই। তাছাড়া আপনারা তো বুঝতেই পারছেন, অপরিচিত কাউকে তো আর কেউ এমনি রাখবে না। পরের দিন রহিমা বেগম আবারও ঝগড়া করে। আচ্ছা, আমি কাল একটা ব্যবস্থা করে নেব ছেলেটার। তোমাকে কোনো ব্যবস্থা করতে হবে না। তাহলে ওই ছেলে কি করবে? যেখান থেকে এসেছে সেখানে যাবে। তাছাড়া ছেলের বয়স হয়েছে, অনেক কিছু এখন বুঝতে শিখেছে। ওদের কথা শেষ হওয়ার আগেই আকাশ বাইরের থেকে আসে। আন্টি, আমি কাল চলে যাব। এটা তো অনেক ভালো কথা। আজকের দিনটা আমি থাকি, কাল না হয়ে চলে যাব। ঠিক আছে। পরের দিন আকাশ ওর পোশাকগুলো নিয়ে বের হয়, এই শহর ছেড়ে নতুন একটা শহরে চলে আসে। মানে আকাশ ওই বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আসে, অন্য একটি শহরে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন দেয়ালে একটা লেখা দেখতে পায়, সেটা পড়তে থাকে। একটা চিলেকোঠা ভাড়া হবে, একটা রুম, একটা কিচেন রুম, সাথে ওয়াশরুম আছে, ভাড়া মাত্র 5000 টাকা। উফ, এরকম একটা বাসাই তো খুঁজছি আমি। যাই, ওই ঠিকানায় যাই, কিন্তু আমি তো ওই ঠিকানা চিনি না, তাহলে ওখানে যাব কি করে? একটা কাজ করি, রিক্সাওয়ালা মামার তো চিনে, ওনাদের ঠিকানা দিই, ওনারাই নিয়ে যাবে। যেইভাবে সেই কাজ, ওদের ঠিকানা দেয়, ওরা সেই ঠিকানায় নিয়ে যায়। বাহ, বাড়িটা তো 2 তলা, আর বাড়িটাও তো অনেক সুন্দর। ভেতরে এসে কথা বলি তাহলে। গেট দিয়ে ঢুকতে যাবে, সিকিউরিটি এসে বাধা দেয়। কার কাছে যাবেন? ওপরে যাব আমি। ওপরে মানে? বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছি। বেডপত্র কোথায়? আমি তো কথা বলতে এসেছি, সব কথা ঠিক হলে তারপর তো সব কিছু আনবো। তাছাড়া আনার মতো কিছু নেই, এই ব্যাগে যা আছে এইগুলোই থাকবে। দাঁড়াও এখানে, আমি স্যারকে ডেকে আনছি। সিকিউরিটি স্যারকে ডাকতে চলে যায়। বাড়ির ভেতরে গেটের সামনে দাঁড়িয়ে আছে, তখনই একটা মেয়ে বাড়ির ভেতর ঢুকতে যাবে, সামনে আকাশ থাকায় একটা ধাক্কা খায়। কোনো কিছু বলার আগে আকাশ মেয়েটিকে দিকে তাকিয়ে আছে। চোখে কি কখনো মেয়ে দেখিসনি নাকি? আপনার মতো মেয়েকে আর দেখিনি তো। তা এখানে কি চাই? তার আগে এটা বলো, তুমি কে? আমি কে মানে? মনে হচ্ছে তুমি কে হও, আর এই বাসায় কেন? এই ছেলে বলে কি, আমার বাড়িতে এসে আমাকেই বলছে আমি কে? এইটুকু মেয়ের কিনা এই বাড়ির মেয়ে? ওই, আমি ইন্টার প্রথম বর্ষে পড়ি বুঝলি, আর আমার ছোট বোন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে। বাহ, তোমার আবার ছোট বোনও আছে? ওই, একদম টাঙ্কি মারার চেষ্টা করবি না বুঝলি। টাঙ্কি মারা বলতে? ও তুই বুঝবি না, এখান থেকে বের হয় এখন। আমি তো এসেছি বাসা ভাড়া নেওয়ার জন্য। আমি থাকতে তুই এখানে কখনো বাসা ভাড়া নিতে পারবি না। কথাটা বলার পরেই ওখানে রফিক চৌধুরী আসে, উনি এসে সামনে দাঁড়ায়। স্যার, এই ছেলেটা বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার নাম কি, আর পরিবারে কে কে আছে? আর ইরা, তুই ভিতরে যা এখন। আব্বু, তুমি কি ওই ছেলেকে বাসা ভাড়া দিবে? দিব কি না তা জানি না, তবে আগে কথা বলে তো দেখতে হবে। একদম দেবে না ওই ছেলেকে বাসা ভাড়া। কেন রে মা, কি করেছে? ওই ছেলে এসেই আমাকে ধাক্কা দিল। তুমি আসতে না আসতেই? আঙ্কেল, আমি এখানে দাঁড়িয়েছিলাম,
উনি বাইরে থেকে এসেই আমার সাথে ধাক্কা খায়। ওই, তুই কি বলতে চাইছিস? আমি অন্ধ, চোখে দেখি না, এটাই তো? আমি কখন তা বলেছি? মাত্রই তো বললি। আচ্ছা ইরা, তুই বাসায় যা, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। এরা চলে যায়। রফিক চৌধুরী আকাশকে নিয়ে ছাদের রুমে আসে। এটা হচ্ছে রুম, আর আমার মেয়ের কথায় কিছু মনে করো না। না আঙ্কেল, আমি কিছু মনে করিনি। রুম তোমার পছন্দ হয়েছে কি? জি আঙ্কেল, পছন্দ হয়েছে। ভাড়া কিন্তু মাসের 10 তারিখের ভিতরে দিতে হবে। জি আঙ্কেল, দিয়ে দেব। তাহলে তোমার সব কিছু নিয়ে উঠে যেও কাল থেকে। আজকেই উঠে পড়ি। ঠিক আছে, ওঠো। তবে খাবার কি খাবে? কেন, এখানে কি রান্নাঘর নেই? আসলে এই রুমে আগে দারোয়ান থাকতো। ও রুমে থাকলে বাসার গেট দেখার মতো কেউ ছিল না, সেই জন্য ওর জন্য নিচে বাসা বানিয়েছি। সেই জন্য এখন বাসাটা খালি। ও তো আমাদের সাথেই খেত। তাহলে আঙ্কেল, আমি কি বাইরে খাবো? তুমি আপাতত কয়েকটা দিন বাইরে খাও, আমি বাসায় কথা বলে দেখি। যদি ওখানে তোমার খাওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে আকাশের সাথে খেতে পারবে। এতে তোমাকে খাবার বাবদ 2 বেলায় 400 টাকা দিলেই হবে। ঠিক আছে আঙ্কেল। রফিক চৌধুরী নিজে যায় আর দারোয়ানকে ওপরে পাঠায়। তারপর সিকিউরিটির সাথে নিয়ে রুমটা ঠিক করে। থাকে, ধুলোবলি নেই, তাও মোটামুটি ফ্লোর পরিষ্কার করতে থাকে। সবটা হয়ে এলে নিচে নেমে আকাশ ওর ব্রেসলেট বিক্রি করে 20,000 টাকা পায়। সেখান থেকে 5,000 টাকা খরচ করে বিছানা, বালিশ, আরও কিছু জিনিস কিনে নেয়। সেজন্য সেগুলো বাসায় এনে সব কিছু সাজাতে থাকে। তারপর ছাদে কারো হাসির শব্দ শুনতে পায়। বাইরে এসে দেখে সকালে সেই মেয়েটি। ওই, তুই ছাদে কেন? আমার রুমের দরজা খুললেই তো ছাদ। কিন্তু এই সময় কেন? রুমটা গুছিয়ে নিলাম, সেজন্য একটু বাহির হলাম। আচ্ছা, থাক সেসব কথা। তুই আর যাই করিস, বিকেলে ছাদে আসবি না। ছাদে আসলে সমস্যা কি? বিকেলে আমি আর আমার বোন ছাদে উঠি, সেজন্য ওই সময় অন্য কারো আসা বারণ। এটা কি বাকিরা জানে? ওই দেখ, ছাদের দরজাটা আটকানো, আমরা ওঠার পরে আটকে দেই। সেজন্য তোকে বললাম বিকেলে ছাদে উঠবি না। তা কোনো মেয়ে নেই তো রুমে? মেয়ে কেন রুমে থাকবে? এই বয়সে অনেক ছেলেই মেয়ে নিয়ে রুমে আসে। আপনার বয়স তো মনে হয় 18 বছর হবে। তা কি হয়েছে, বয়স কম বলে আমি কিছু বুঝি না? এইরকম ভাবনাও ভুল হবে। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন রুমে যা। কি আর করবে? এরপর একটা পিচ্ছি মেয়ের থেকে জ্ঞান নিয়ে আকাশ চলে আসে ওইখান থেকে। একটু পরে, আপু, কে ছিল? যেই থাকুক না কেন, তোর কি তাতে? আমি তো দেখতেই পাইনি। তোরা তো দেখা লাগবে না। নতুন ভাড়াটিয়া মনে হচ্ছে, আজকে এসেছে। কোন ফ্ল্যাটে আপু? তোকে জানতে হবে না। আর তুই ওই ছেলের থেকে দূরে থাকবি, বুঝলি? আমি থাকলে ক্ষতি কি? আমি তোর বড় বোন, আমার কথা তোকে শুনতে হবে। আচ্ছা, আমাদের বিয়ে দিয়ে তো আব্বু আমাকে রেখে দেবে এই বাড়িতে। তো কি হয়েছে? অনেক মজা করবো আমি এই বাসায় থেকে। তো কি হয়েছে? আমিও থাকবো এই বাসায়। বাবা তো তোকে রাখবে না। আমি বাবাকে বলি এই বাড়িতে আমিও থেকে যাব। সে পরে দেখা যাবে। তোর বিয়ে হতে হতে এখনো 5 বছর তো লেগে যাবে। তুই তো কম পাচ্ছিস না দেখছি। এখন চলো আপু, নিচে যাই। ঠিক আছে, চল। রাতে আকাশ নিচে নামে খাবার কেনার জন্য। এইভাবে 5 দিন বাইরে খেতে থাকে। সাথে টাকা রোজগার করার জন্য একটা কাজেরও সন্ধান করে নেয়। কয়েকদিন পর, আচ্ছা আকাশ, তোমাকে তো দেখছি না। আঙ্কেল, একটা কাজ নিয়েছি আর ওখানেই কাজ করি এখন। যাক, এটা তো ভালো একটা কথা। তা স্যালারি ঠিক মতো দিবে তো? জি আঙ্কেল, হয়ে যায়। তা ভালো কথা। তুমি দুপুরে কেন বাসায় আসো না? আঙ্কেল, আমাকে তো বাইরে খেতে হয়, আর বাইরে খাওয়ার কারণে দুপুরে আর বাসায় ফেরা হয় না। বুঝতে পেরেছি, হোটেলে খেয়ে তুমি তো অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করতেছি। জি আঙ্কেল, তাহলে তো ভালো হয়। ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও। বাসায় ফিরে আসে রফিক চৌধুরী। বাসায় এসে ওনার মিসেসের সাথে কথা বলতে থাকে। ওগো, শুনছো? কি হয়েছে? নতুন যে ছেলেটা এসেছে ওর সাথে কি দেখা করেছো?
ছেলে তো বাসায় ঠিক মতো থাকে না, যাও আসে রাতে, সেজন্য আমিও যাই না। তা কি হয়েছে বলো? বলছিলাম কি, ওই ছেলেকে আমাদের সাথে খাওয়ালে কেমন হয়? আমি ঠিক বুঝলাম না। আমাদের বাসার দারোয়ান যেভাবে আগে খেত, ও সেভাবে খাবে। কিন্তু অচেনা একটা ছেলে, তার উপর তোমার 2টা মেয়ে আছে। আরে, ও কি এখানে খাবে নাকি? ওকে রুমে খাবার দিয়ে আসা হবে, ও নিজের রুমে খাবে। কিন্তু খাবার দিয়ে আসবে কে শুনি? তুমি আছো, আমি আছি, ইতি আছে, যে কেউ দিয়ে আসলেই তো হয়। কি নিয়ে কথা হচ্ছে আপু? আমাদের রুমে যে ছেলেটা আছে, ওই ছেলেকে ভাবছি আমাদের বাসায় খাওয়াবো। কোনো দরকার নেই আব্বু। কেন আপু? উনি তো অনেক ভালো। তুই এখনো কি দেখছিস ওই ছেলেকে যে ভালো বলছিস? দেখিনি তো কি হয়েছে, ভাগ দিয়ে আসার সময় তো ঠিকই দেখবো। এত দেখতে হবে না তোকে, নাই তোকে ভাত দিয়ে আসতে হবে। তুই সবসময় এরকম করিস, কাউকে ঠিক মতো দেখতেই পারিস না। তুই কি আমার বোন নাকি অন্য কারো বোন? বাবা মা সত্যি করে বলো তো, এটি কি আমারই বোন নাকি অন্য কারো থেকে নিয়ে এসেছো? ওই আমাকে নিয়ে কেন আসবে? তোকে উল্টো নিয়ে এসেছে। তোরা দুই বোন এমনভাবে ঝগড়া করছিস, মনে হচ্ছে তোরা সৎ বোন। আমি কি করেছি? সবই তো ইতি করলো। ওই একদম আমার দোষ দিবি না, বুঝতে পারলি? মা, আমি এত কিছু জানি না। ওই ছেলেকে আমি কোনো ভাত তরকারি দিয়ে আসতে পারবো না, এটা আমার শেষ কথা। এরা চলে যায়। এবার বাকিরা ওখানে বসে আছে। দেখেছো তোমার বড় মেয়ের কাণ্ড? এই জন্যই তো ইরার বিয়ে দিয়ে ওকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব, আর ইতিকে এই বাড়িতে রেখে দেব। কিন্তু আমার জামাই কি রাজি হবে? একটা অনাথ ছেলে দেখে বিয়ে দিয়ে দিব, তাহলে এই বাসায় তোর সাথে থাকবে, সাথে তোর বাবার দোকানও সামলাবে। অনেক মজা হবে। তাহলে ওই ছেলেকে হ্যাঁ বলে দেই, কি বলো? হ্যাঁ আপু, বলে দাও। এই মাস তো শেষ হতে আর 7 দিন বাকি, তুমি ওকে মাসের প্রথম থেকে খেতে বলো। ঠিক আছে, বলে দিব। পরের দিন আকাশের সাথে দেখা হবার পর কথাটা বলে। আকাশও শুনে অনেক খুশি হয়ে যায়। সত্যি আঙ্কেল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। ধন্যবাদ দিতে হবে না, তোমার রুমে খাবার পাঠিয়ে দেওয়া হবে। তোমাকে বলেছিলাম 4,000 দেওয়ার জন্য, আমি আরও 1,000 কমিয়ে দিলাম, তুমি 3,000 করেই দিও। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। তাহলে 1 তারিখ থেকেই খেও আমাদের সাথে। আচ্ছা আঙ্কেল, আসি তাহলে। রুমে এসে আসিফকে কল দেয়, কল দিয়ে সবটা বলে। তুই রাগ করে না চলে গেলে তো এখন কষ্ট করতে হতো না। কষ্ট করছি বলেই তো বুঝতে পারছি টাকা রোজগার করা কতটা কঠিন। আমি অ্যাঙ্কেলকে বলে 4 থেকে 5 লক্ষ কি পাঠিয়ে দিব। আমি নিজের টাকায় চলতে চাই। ঠিক আছে, ভালো মন্দ জানাবি। ঠিক আছে, রাখি তাহলে। আর আমি কি আঙ্কেল আন্টিকে তোর কথা কিছু জিজ্ঞাসা করলে জানাবো কি? কোনো কিছু বলার দরকার নেই। আর শোন, আরেকটা কথা। হ্যাঁ বল, কি কথা? আরোহী কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। করলে আমার কি? তুই বুঝতে চাইছিস কেন? আরোহী তোকে অনেক ভালোবাসে। দেখ, ওকে আমি শুধুমাত্র নিজের বোনের মতো দেখে এসেছি, ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। তুই কেন তো বুঝতে চাচ্ছিস না? কিন্তু আরোহী তো তা বুঝতে চাইছে না। না বুঝতে চাইলে আমার কি? ওকে আমি সবসময় বোনের নজরে দেখে এসেছি, সেখানে হঠাৎ করে ওকে নিয়ে অন্য কোনো স্বপ্ন আমি দেখতে পারবো না। আচ্ছা দেখ কি হয় তাহলে। তোর সাথে যে আমার যোগাযোগ হয় তা যেন পরিবারের কেউ না জানে, না আরোহী। ঠিক আছে, জানাবে নে। আচ্ছা রাখি তাহলে। কথা শেষ করে একটা বড় নিঃশ্বাস নেয়, কেননা এই আরোহীর কারণেই আকাশ ওর পরিবার থেকে আলাদা হয়েছে। কিন্তু কিভাবে এই আপনারা পরে জানতে পারবেন। আর আরোহীকে কি ওর পরিচয়, সে সব তথ্য আপনাদের গল্পের মধ্যেই জানানো হবে। ততক্ষণ বুঝতে পারবেন কিছুদিন পর। তুই আমার বাবাকে পটালি কি করে? পটালাম মানে? তুই দেখি কোনো কিছুই জানিস না। না বললে জানবো কি করে আমি? ও আচ্ছা, তাই বুঝি। তুই কি ভেবেছিস আমি কচি খুকি, কোনো কিছুই আমি বুঝতে পারবো না? আচ্ছা কি বুঝতে পেরেছেন তা বলুন। তুই আমার সাথে না পেরে আমার সাদাসিধে ছোট বোনের উপর নজর দিয়ে ওকে তোর দলে টেনে নিয়েছিস। তুই কি ভেবেছিস আমি এসব কোনো কিছুই বুঝতে পারবো না?
আমার মনে হয় আপনার চিকিৎসা করা দরকার। আমাকে দেখে কি তোর অসুস্থ মনে হয়? শারীরিক দিক দিয়ে না হলেও মনের দিক দিয়ে ঠিকই মনে হচ্ছে আপনার চিকিৎসা করার দরকার। তোর সাহস তো কম না, তুই আমাকে বাজে কথা বলিস। চিকিৎসা করতে বললাম, এখানে বাজে দিকের কি হলো? তুই আমাকে ঠিক কোন ইঙ্গিত দিতে চাইছিস? তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারি না? আপনি তো অনেক জ্ঞানী, সেই জন্য সবকিছু অনেক তাড়াতাড়ি বুঝেছেন। সেটা আমি ছোটবেলা থেকেই অনেক জ্ঞানী। এখন যদি সরে যান আমি বের হয়ে কাজে যেতে পারতাম। কি কাজ করছিস তুই? তা জেনে আপনার কি কাজ? আমার বাসায় থাকবি, তুই কি কাজ করছিস সেটা তো আমাকে জানতে হবে, জানাটা তো জরুরি। জানাটা জরুরি কেন? যদি তুই চুরি ডাকাতি এইগুলো করে বেড়াস তাহলে তো আমাদেরই বাসায় পরে পুলিশ আসবে। আসলে তো আমাকে ধরে নেবে, তাতে আপনার কি? তোর কি মানে? তোর জন্য যে আমাদের বদনাম হবে তার দিকে কোনো হুঁশ কি আছে? আকাশ ভালো করে বুঝতে পারে এত সহজে ইরা ওকে ছেড়ে দিবে না, তা ভালোভাবেই বুঝতে পেরেছে, সেজন্য চুপ করে আছিস কেন? আমি রিক্সা চালাই। এই বাড়িতে তো তোকে কখনো রিক্সা আনতে দেখিনি। সেটা তো গ্যারেজ থেকে ভাড়া নিয়ে তারপর আবার গ্যারেজে রেখে দিই। ও আচ্ছা তাই বল, এখন যা এখান থেকে, চলে আসে ওখান থেকে। ইরাও রুমে আসতেই ইতি ওর প্রশ্ন শুরু করে, আর বলিস না, ওই ছেলে নাকি গ্যারেজ থেকে রিক্সা নিয়ে রিক্সা চালায়। তো কি হয়েছে, রিক্সা চালানো খারাপ নাকি? তা কেন খারাপ হবে? তাহলে একটা ছেলে পরিশ্রম করছে, সেটাও কি তোর সহ্য হচ্ছে না? তুই ওই ছেলের হয়ে সবসময় কথা বলিস কেন? তুমি যে হারে মানুষের পেছনে পড়ে থাকো, আমি তোমার নিজের বোন যদি না হতাম তাহলে তো আমাকেই কবে এই রুম থেকে বের করে দিতে। সেটা তো দিতামই। বেশি পাকনা পাকনা কথা না বলে পড়তে বস। 2 দিন পর আকাশের অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট দেয়, সেখানে অনেক ভালো রেজাল্ট করে, সেজন্য আশিফকে বলে দেয়। হ্যাঁ বল, কি খবর তোর? তুই তো অনেক ভালো রেজাল্ট করেছিস। তোকে যে কারণে কল দেওয়া। হ্যাঁ বল, শুনতেছি। আমাকে তো এখন ভার্সিটির বদল করতে হবে। কিন্তু কিভাবে, কি করব? তুই প্রিন্সিপাল স্যারের কাছে যাবি, ওনাকে সবটা বলে আমার ট্রান্সফারের কথা বলবি। যদি উনি কোনো সাহায্য না করে তাহলে আমি শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে যাব। ঠিক আছে, আমি কথা বলে দেখবো তাহলে। ঠিক আছে। বাসায় ফেরার সময় 1 কেজি মিষ্টি কিনে নিয়ে আসে, কেননা আঙ্কেলের পরিবারে 4 জন, সেই জন্য 1 কেজি মিষ্টি এনে আঙ্কেলকে হাতে দেয়। এইগুলো আপনাদের জন্য, আর দোয়া করবেন আমি যেন বাকি 2টো সেমিস্টার অনেক ভালো রেজাল্ট করতে পারি। দোয়া করি বাবা, আর আজ থেকে আমাদের সাথেই খেও। তুমি যখন ভালো রেজাল্ট করেছো সেই জন্য এই মাসটা তোমার জন্য থাকা খাওয়া ফ্রি। সত্যি আঙ্কেল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি ভালো রেজাল্ট করেছো সেই জন্য আমার তরফ থেকে তোমার জন্য গিফট। রফিক চৌধুরী মিষ্টি নিয়ে বাসায় আসে। ওনার হাতের মিষ্টি দেখে ইরা আর ইতি প্যাকেট খুলে কয়েকটা মিষ্টি খায়। ইরার মাও দুটোর মতো খেয়ে নেয়। বাবা, তুমি তো কখনো মিষ্টি বাসায় কিনে আনো না, আজকে হঠাৎ করে কিনে আনলে যে? কিনে তো আনিনি। তাহলে কে দিল? আকাশ দিল, ওর আজকে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট দিল, সেজন্য আমাকে মিষ্টিগুলো দিল তোমাদের যেন খাওয়াই। সত্যি ছেলেটা অনেক ভালো আর মেধাবী মনে হচ্ছে। একটা কাজ করি, আকাশকে বলবো ইরাকে যেন পড়ায়। বাবা, তোমার কি মাথা ঠিক আছে? আমি ওই ছেলের কাছে পড়বো? তোমরা ভাবলি কি করে? আব্বু, আপু তো পড়বে না, তখন আমি না হয় পড়বো। তোকেও পড়তে দেব না আমি। আমি পড়লে সমস্যা কি? অনেক সমস্যা। আব্বু, ও একা পড়বে না। তাহলে তুইও ওর সাথে পড়। আকাশের বাচ্চা, আমার পুরো পরিবারকে আস্তে আস্তে পটিয়ে নিচ্ছিস। তুই কি ভেবেছিস আমি কোনো কিছুই জানতে পারবো না, বুঝতে পারবো না? কিরে, কি ভাবছিস এরকম করে? ঠিক আছে, আমরা দুজনেই পড়বো, কিন্তু ওই ছেলে কি আমাদের পড়াবে? আমি ওর সাথে কথা বলে নিব, তোমরা এখন পড়তে বসো। ঠিক আছে আব্বু। উনি যাওয়ার পর ইতি জিজ্ঞেস করে বসে, কি, তুই রাজি কেন হলি? তুই কি ভেবেছিস আমি কোনো কিছুই টের পাবো না? কেন, আমি কি করলাম? তুই টিউশনির নাম করে ওই ছেলের সাথে যে লটর পটর করবি তার তো কোনো গ্যারান্টি নেই। কি বলছো এখন তুমি? আমি ঠিকই বলছি। অনেক নাটক সিনেমায় দেখেছি, আর এইগুলো বেশিরভাগ সময় টিউশনির স্যারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
তার মানে আমি যেন কোনো কিছু না করতে পারি, এই জন্য তুমি... ঠিক ধরেছিস। রাতে ইরার মা খাবার নিয়ে আকাশের কাছে আসে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, তা তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আন্টি, রাতে হঠাৎ আপনি এখানে? তোমার জন্য খাবার নিয়ে এলাম। আপনি কেন কষ্ট করে আনতে গেলেন? আরে কোনো ব্যাপার না, তুমি খেয়ে নিও। তোমার আঙ্কেল কি আমার মেয়েদের পড়ানোর ব্যাপারে কোনো কিছু বলেছিল তোমাকে? জি আন্টি বলেছিল। তাহলে কাল থেকে চলে এসো। জি আন্টি, আসবো। পরের দিন বিকালে আকাশ ইরার বাসায় আসে, তবে এই প্রথম ওনাদের রুমে আসে। ওইদিকে, তুই এত সেজে আছিস কেন? আজকে না স্যার আসবে? তো কি হয়েছে? ওই ছেলেটা আসতেছে বলে তুই এইরকম ভাবে সেজে ওই ছেলের সামনে যাবি? বিয়ে বাড়িতে বা কোনো পার্টি এবং কি বাসার বাইরে গেলেও তো সেরে যাই আমরা। আমরা তো বাসার ভেতরেই আছি, তাহলে তুই যে এভাবে সেজে ওই ছেলের সামনে যাবি, ওই ছেলে তো দেখেই তোকে পছন্দ করে নিবে। আমি তো এটাই চাই আপু। তোর কি এতটুকু লজ্জা করে না এরকমটা বলতে? লজ্জা কেন করবে? তোকে নিয়ে আমি পারি না, না জানি আজকে কোন ঘটনা ঘটিয়ে ফেলিস। তাছাড়া এটা আমাদের প্রথম দেখা, সেজন্য না সাজলে কি হয় তুই বল? তোকে নিয়ে আর পারি না আমি, যা খুশি কর। তখন রকিব চৌধুরী ড্রয়িং রুমের এখানে আসে। তুমি কখন এলে? এই তো আঙ্কেল, 5 মিনিট হলো। তুমি ওদের রুমে এসে ওদের পড়াবে? রুমে কেন আঙ্কেল? এখানে লোকজন আসবে, তোমারও পড়াতে অসুবিধা হবে। কিন্তু রুমে না হয় পড়লাম, কিন্তু আপনার বড় মেয়ে যদি উল্টোপাল্টা কিছু করে বসে? আরে ও তেমন কিছু করবে না, যদিও মেয়েটা অনেক দুষ্টু, কিন্তু খারাপ কিছু করবে না। আচ্ছা আমি রুমেই যাই। এই বলে রুমে যায়। দরজা খোলা থাকায় ভেতরে প্রবেশ করে। তখনই দেখতে পাই এরা জামা চেঞ্জ করতেছে। আকাশ সবকিছু দেখে নেয়। ওরা চিৎকার করবে এর আগে আকাশ বের হয়ে আসে। বের হবার পর এরা তো নিজেকে ঠিক করে নেয়। তখন, কিরে, আমার আগে তুই সব কিছু দেখিয়ে দিলি? ওই চুপ কর। হায় আল্লাহ, আমার তো সর্বনাশ হয়ে গিয়েছে। উফ, ভেবেছিলাম স্যার এসে প্রথমে আমার দিকে তাকাবে, কিন্তু তোর জন্য কোনো কিছুই আর হলো না। চুপ কর অশুভূমি, দেখানোর জন্য একদম উতলা হয়ে পড়েছে। আমার যে সর্বনাশ হয়ে গেল তার বেলায়। তো কি হয়েছে? তুই ওনাকে একবার ওই রকম ভাবে দেখে নিস, তাহলে তো সদ্বোধ হয়ে যায়। মার খাবে কিন্তু এখন। তুই বস, আমি স্যারকে ডেকে নিয়ে আসছি। ইতি রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে, তারপর আকাশকে সামনে এসে দাঁড়ায়। আকাশ এই প্রথম ইতিকে দেখছে, দেখে তো চোখ ফেরাতেই পারছে না। স্যার, ও স্যার। হ্যাঁ বলো। এবার রুমে আসুন। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। ইতি যাওয়ার 1 মিনিট পর আকাশ রুমে ঢুকে দেখে ওরা দুইজন টেবিলে বসে আছে। ওদের সামনেই চেয়ারে বসে আছে। তোমাদের তো সবগুলো বিষয় পড়ানো সম্ভব না। সবগুলো বিষয় পড়াতে না পারলে এখানে কেন এসেছেন? উফ আপু, স্যার বোঝাতে চেয়েছে আমাদের যে যে বিষয়গুলোতে সমস্যা, সেই সেই বিষয়গুলো যেন আমরা পড়ি। কি ঠিক বলছি না স্যার? একদম ঠিক বলেছ। ছোট হলেও তোমার মাথায় বুদ্ধি আছে, কিন্তু তোমার বোনের মাথায় তো বিন্দুমাত্র আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ। দেখুন, আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছেন। স্যার তো ঠিকই বলেছে। তা স্যার, শাড়ি পরলে আমাকে কেমন দেখায় তা তো বললেন না। ড্রয়িং রুমেই না বললাম। আমি তো... বাকিটা বলতে যাবে তখনই আকাশ ইশারা করে। এতে ইতি বুঝে যায়, সেজন্য চুপ করে আছে। ড্রয়িং রুমে কি বলেছিল? কই আপু, কিছু না তো। আচ্ছা এখন তোমাদের যে জায়গায় সমস্যা তা দেখো। কেন, আপনি কি ডক্টর? আমি বইয়ের কথা বলেছি, শরীরের কথা না। আমি তো ভেবেছিলাম। বাড়তি না বলে পড়া বের করো। কি আর করার, ওদের যেখানে সেখানে সমস্যা। ওরা এক এক করে বই খুলে দেখাতে থাকে সবটা দেখার পর। এতগুলো সমস্যা তোমাদের? তো কি হয়েছে? পারবেন না পড়াতে, তা বলে দিলেই তো পারেন। কয়েকটা মাস পরেই তো পরীক্ষা। যদি এখনই এরকম অবস্থা হয় তাহলে বাকি যে মাসগুলো আছে সেগুলো কিভাবে পড়াশোনা কভার করব তাই ভাবছি। এত ভাবার কি আছে? ঠিক আছে, বইয়ের প্রথম থেকে শুরু করি তাহলে। ঠিক আছে। প্রথম থেকেই যেখানে সমস্যা তা পড়াতে থাকে, অনেক ভালো করে বোঝাতে থাকে। 2 ঘন্টা পর, কালকে এগুলো করে নিয়ে আসবে। জি স্যার। ঠিক আছে, জানতো এখন। তবে একটা কথা,
কি কথা? এই কথাগুলো কাউকে বলবেন না ভুলেও। পড়াশোনার ব্যাপারে? আমাকে দেখার ব্যাপারে। ঠিক আছে, বলবো না। এভাবে ওদের দুজনকে পড়াতে থাকে। কয়েকটা দিন পর আকাশ আসে ভার্সিটিতে, মানে নিজে যে ভার্সিটিতে পড়ে সেখানে না এসে ও এখন সেখানে থাকে, সেখানে এসেছে। এসে ওদের সাথে মাঝে মাঝে ক্লাস করতে থাকে, যখন সুযোগ পায় তখন। কিছুক্ষণ পর, আপনি এখানে কেন? এসেছি ক্লাস করতে। এখানে কি পড়েন? এখানে পড়ি না। এখানে যদি না পড়েন তাহলে কেন আসেন এখানে? একটু আগেই তো বলেছি পড়তে এসেছি। একটা জায়গায় পড়ে আর একটা জায়গায় ক্লাস করতে আসাটা কি ঠিক হচ্ছে? ঠিক হবে না কেন? না, কিছু হয়নি। এর মতো করে ও চলে যায়। আকাশও বাসায় এসে কাজ করতে থাকে। রাতে ঘুমাবে তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসে। কে বলছেন? আমি আরোহী বলছি, প্লিজ আকাশ কলটা কেটো না। যা বলার তাড়াতাড়ি করে বলো। আমাকে ক্ষমা করে দে। আমার চরিত্রে যে দাগ তুই দিয়েছিস তা সবার সামনে কি সত্যিটা বলতে পারবি? আমি আঙ্কেল আন্টিকে সব সত্যি বলে দিয়েছি। এখন আর বলে কি হবে? আমাকে তো সেই ঘর থেকে বের হয়ে যেতেই হলো। আঙ্কেল আন্টি তোকে বাসায় ফিরে আসার জন্য বলেছে। আমি তো এখন আসবো না। তাহলে কখন আসবে? যখন আমার ইচ্ছে হবে তখন আসবো। তবে তোর মুখটা আমি দেখতেও চাই না। যে মেয়ে আমাকে পাওয়ার জন্য এত বড় একটা মিথ্যা কথা বলতে পারি, সে মেয়ের সামনে থাকাটাও এক ধরনের বোকামি। সব কিছুর জন্য সরি বললাম তো। এরপর থেকে আমাকে আর কল দিবি না। আরোহীকে কোনো কথা বলার সুযোগ দিল না। অনেক তো ভাবছেন কি থেকে কি হলো, আরোহীর সাথে আকাশের কি সম্পর্ক, সেটাও একটা কাহিনী আছে যা আপনাদের পরে একটা সময় জানিয়ে দেওয়া হবে। সকালবেলা বের হয়ে যায় কাজের উদ্দেশ্যে, বিকালে বাসায় ফিরে। ইরা, আকাশ তো বাসায় ফিরছে। একটা কাজ কর, তুই ওকে এই খাবারগুলো দিয়ে আয়। আমি কেন খাবার দিয়ে আসতে যাব? দিয়ে আসলে সমস্যা কি? সমস্যা আছে, আমি দিতে পারবো না। তাহলে আমি ইতিকে বলছি, ও না হয় দিয়ে আসবে। ইতি, এই ইতি, যা তো আকাশকে এই খাবারগুলো দিয়ে আয়। ঠিক আছে, দাও খাবার। ইতি খাবার নিয়ে আসে, সেজন্য আকাশকে দিয়ে গল্প করতে থাকে। অন্যদিকে ইতি আসছে না দেখে, কি ব্যাপার, ইতি এখন আসছে না কেন? কি করছে ওই ছেলের সাথে? যা একটু দেখি তো। আকাশের রুমে এসে দেখে ইতি আকাশ সাথে গল্প করছে। ওদের এইভাবে দেখে ইরা তো রেগে যায়। এতে কি হচ্ছে এসব? তোকে খাবার দিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, খাবার খাইয়ে দেওয়ার জন্য পাঠানো হয়নি। আমি কখন খাবার খাইয়ে দিলাম? তুই যা শুরু করেছিস তাতে তো এরকম কিছুই মনে হয়। যা নিচে গিয়ে পড়তে বস। ইতি যাওয়ার পর ইরা বিছানায় বসে। আপনার কি এতটুকু লজ্জা শরম বলতে কিছুই নেই? আমি কি করলাম? আমাকে পটাতে না পেরে আমার বোনটাকে পটানোর চেষ্টা করছেন। আরে আমি কাউকে পড়াতে চাইছি না। যদি আবার কখনো দেখেছি আমার বোনের সাথে টাঙ্কি মারার চেষ্টা করছেন, তাহলে কিন্তু এর ফল মোটেও ভালো হবে না। কথাটা মনে রাখিস। জি থাকবে। এখন আসুন তো এখান থেকে। এরা তো রেগে বেগিয়ে পড়ে। রুমে এসে ইতিকে ইচ্ছে মতো পরিমাণ ঝাঁটতে থাকে। তারপর, তোকে যেন না দেখি আমি। কিন্তু আপু, স্যারকে তো আমার অনেক ভালো লাগে। তোর স্যার আমাকে ভালোবাসে? কি বলছিস? স্যার তোকে ভালোবাসে? আমার তোর কথা মোটেও বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবি? যদি স্যার নিজের মুখে বলে তাহলেই বিশ্বাস করব। ঠিক আছে। পরের দিন ইরা সকাল সকাল আকাশের রুমে আসে। যদিও দরজা খোলাই ছিল, সেজন্য ভিতরে এসে বসে। এসে দেখে আকাশ নেই। তখনই ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। ব্যাটা এত সকাল সকাল গোসল করতেছে কেন? এটি ভাবতে থাকে। আকাশ ততক্ষণে বের হয়ে যায়। এটাকে দেখে চমকে ওঠে। আপনি এই রুমে কেন? আমি এসেছি একটা কথা বলার জন্য। এই সকাল 8টায় কি কথা বলতে চলে এসেছেন? আমি তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি আমার ছোট বোনের দিকে নজর দিও না, প্লিজ প্লিজ। সকালের পানি তো ঠান্ডাই আছে, বেশি ঢেলা নিয়েছে নাকি? আমার এরকম লাগছে কেন? ওই তুই একদম ঠিক আছিস। আমি যেটা বলেছি সেটাই সত্যি। সেজন্য আমার বোনের থেকে দূরে থাকবি। কথাটা মনে থাকবে তো? থাকবে। তা এত সকাল সকাল এই কথাটা বলার জন্য আসলে, নাকি অন্য কোনো কারণে? এটা বলতে এসেছি। কথাটা শেষ করে চলে আসে ইরা। এসে ইতির পাশে আবার শুয়ে পড়ে। আকাশ তো বুঝতে পারছে না সকাল সকাল কি থেকে কি হয়ে গেল। এত কিছু আর না ভেবেই চলে যায় কাজে। বিকালে বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে নেয়। ততক্ষণে ইতি খাবার নিয়ে হাজির। তবে ইতি আজকে অনেকটাই সেজেছে। কি ব্যাপার ইতি?
তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে মনে হচ্ছে, নাকি দেখে চলে গেছে? কোনোটাই ঠিক হয়নি। তাছাড়া আমার বড় বোনের বিয়ের কোনো খবর নেই, যেখানে সেখানে আমার বিয়ের কথা নাই বললাম। এই কথাটাও তুমি ঠিক বলেছ। তা বলেন না, আমাকে কেমন লাগছে? সত্যি তোমাকে অসাধারণ লাগছে। স্যার, আপনাকে একটা কথা বলতে এসেছি। তো বলো কি কথা? তার আগে একটা কথা জানতে চাই আপনার থেকে। কি কথা বলো? স্যার, আপনি কি আপুকে ভালোবাসেন? এবার আকাশ বুঝতে পেরেছে ইরা কেন তখন এই কথাগুলো বলেছিল। তার নির্দ্বিধায় হ্যাঁ ইতি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি। একসাথে তো দুজনকে ভালোবাসতে পারবো না। কেন পারবেন না? দুজনকে বিয়ে করে এই বাসায় থেকে যান। এইটা হয় না ইতি। দেখ, ভালো লাগে না আমার। এই বলে ইতি চলে যায়। আকাশও একটু মুচকি হাসি দিয়ে বসে পড়ে। 2 দিন পর ইরা আবারও আসে আকাশের কাছে। কাজ হয়েছে কি? হয়েছে। তবে ইতি অনেক কান্না করছে। কান্না করাটা তো স্বাভাবিক। কিন্তু ইতি পুরোপুরিভাবে এখনো বিশ্বাস করেনি। সেজন্য যখন ওর সামনে থাকবো তখন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো আচরণ করব, যেন কোনোভাবেই বুঝতে না পারি। ঠিক আছে, তাই হবে। কথাগুলো বলে ইরা যেতে চাইবে, তখন ইতিও চলে আসে। তুই এখানে কি করছিস? আমার বয়ফ্রেন্ডের কাছে আমি থাকবো না। কে থাকবে বল? আচ্ছা, তোমরা তো শুধু মুখে বলেছো তোমরা ভালোবাসো, কিন্তু আমার কাজে প্রমাণ লাগবে। কাজে প্রমাণ বলতে? আপু, তুই ভাইয়াকে কিস করবি আমার সামনে। তুই কি মার খাবি? উনি যদি তোর বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে কিস করতে অসুবিধা কোথায়? কিস করতে অসুবিধা নেই, কিন্তু তাই বলে ছোট বোনের সামনে আমি আমার বয়ফ্রেন্ডকে কিস করব? তো কি হয়েছে? যদি তোর করতে সমস্যা হয় আমি করতেছি। তোকে করতে হবে না, তুই ওখানেই থাক। ইরা কোনো উপায় না পেয়ে আকাশকে কিস করে। সেই সুযোগেই কিছু সেকেন্ডের পরিবর্তে আকাশ সেটাকে মিটিয়ে নিয়ে নেয়। এতে ইরা রেগে যায়, কিন্তু কিছু বলতে পারছে না ইতি সামনে থাকায়। থাক, হয়েছে, এবার ছেড়ে দিতে পারো। এভাবে আরো কিছুক্ষণ থাকলে বাচ্চাও হয়ে যাবে। কথাটা বলে ইতি চলে যায়। ইরা ছেড়ে দিয়ে কিছু বলতে যাবে, তখনই দেখুন, সময় বেশি নেওয়াতে ইতি কিন্তু বিশ্বাস করে নিয়েছে। ওকে বিশ্বাস করানোর চক্করে তো আমারই অবস্থা কাহিল। তবে যাই হোক, ভালো কিন্তু লেগেছে আমার। তোর থেকে তো ভালোই লাগবেই, শয়তান কোথাকার। শুধু ওকে তোর থেকে দূরে রাখার জন্য এইসব করতেছি, নয়তো ও এখন যেতে পারেন। হীরাও চলে যায়। এইভাবে কয়েকটা দিন কাটে। আকাশ ও ইরা নিজেদের মতো করে অ্যাক্টিং চালিয়ে যেতে থাকে। দেখতে দেখতে বছর কেটে যায়। ইতি এখন আকাশকে ভালোবাসে, কথাটা আর বলে না, যা দেখে ইরা অনেক খুশি। আমার বোন আপনার পিছু ছেড়ে দিয়েছে, এটাই আমার জন্য অনেক কিছু। আপনার বোন আমার সাথে প্রেম করলে আপনার সমস্যা কোন জায়গায় ছিল? সেটা এখন বলা যাবে না। বললে সমস্যা কি? সমস্যা আছে বলেই তো বলা যাবে না। তবে একটা কথা বলার ছিল। কি কথা? এই মিথ্যে প্রেমের অভিনয় করতে করতে আমি যে কখন আপনাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। মাথা খারাপ তোর? আমি তোর মতো একটা ভিখারির সাথে সম্পর্ক করবো? তুই ভাবলি কি করে? আমি কিন্তু সব সত্যি বলে দেবো ওইদিকে। সেটা বলার চান্সও পাবি না। কেন কেন? ইতিহাস সকালেই গ্রামের বাড়ি গেছে বেড়াতে। সমস্যা কি? যখন আসবে তখন বলবো। তোর দেখি অনেক লোক। কোন লোক? আমি যে মিথ্যে অভিনয় করতেছি সেটা এখন তুই আমার বোনকে বলে ওকে তোর জালে ফাঁসিয়ে সব কিছু তোর করে নিবি? এটা তো আমি কখনোই হতে দিতে পারি না। দেখি না কি হয়। এবার শুরু হবে ইরা আকাশকে কিভাবে এই বাসা থেকে বের করবে, তার প্ল্যান চলতে থাকে ইরার মধ্যে। সেজন্য রফিক চৌধুরীর কাছে আকাশকে খারাপ বানাতে থাকে আস্তে আস্তে। কি বলিস? ওই ছেলেকে দেখে তো এতটা খারাপ মনে হয়নি। বাবা, প্রথম প্রথম সবাই এরকম ভালো সাজে। নেশা একটা ছেলে করতেই পারে। সেটা ঠিক, কিন্তু এভাবে যদি প্রতিনিয়ত নেশা করে তাহলে কি হবে বুঝতে পারছ আব্বু? কি হবে বল? একদিন পুলিশ এসে দেখবে, আমাদেরও ধরে নিয়ে যাবে। কি বলিস? এত সাংঘাতিক ব্যাপার ঘটে গেল? তুমি তো কোনো কিছু টের পাও না ঠিক মতো। আচ্ছা, আমি নিজে ওই ছেলের সাথে আলোচনা করব। আরে আব্বু, তুমি বললে কি ও সত্যি কথাটা বলবে নাকি? তাহলে? তুমি ওকে বাসা থেকে বের করে দাও। তা কি করে হয় বল?
সামান্য একটু কাজের জন্য এতগুলো বছর ছেলেটা এখানে ছিল, ওকে বের করে দেওয়াটা কি ঠিক হবে? এর জন্য আরেকটা কাজ করতে পারো। কি কাজ? তুমি ওই ছেলেকে আগে যতটা মায়া করতে, এখন আস্তে আস্তে কমিয়ে দাও। ঠিক আছে, তাই হবে। এইভাবে 7 দিন চলে যায়। এখন আর আকাশের সাথে ইরার বাবা মা ঠিক মতো কথা বলে না, এবং কি ইরাও তো আগ থেকে কথা বলে না। এরপর থেকে কিছুদিন যাওয়ার পর আব্বু আব্বু কি হয়েছে? আকাশ আমার দিকে বাজেভাবে এখন তাকাচ্ছে। বাজেভাবে বলতে? পড়ার সময় কেমন যেন তাকায় আমার দিকে, মাঝে মাঝে তো হাতও ধরে আমার। তুই এইসব আমাকে আগে বলবি না? বললে কি করতে? ওকে আমি এই বাসা থেকেই বের করে দিতাম। আচ্ছা, আর 2-3টা দিন দেখি, তারপর না হয় দেখবো কি করা যায়। 2 দিন পর রফিক চৌধুরী ওনার বউকে নিয়ে বাইরে যায়। আকাশ এসে ইরাকে পড়ানোর মাঝে, তোমার বাবা মার সাথে কিছু কথা আমার। কি কথা? আমি তোমাদের আর পড়াবো না, আর এই বাসা আমি ছেড়ে দেব। হায় আল্লাহ, এবার কি হবে? আমার বোন যদি জানতে পারে, ও তো আকাশকে খুঁজে হলেও বিয়ে করে নেবে। কিন্তু আমাকে এমন কিছু করতে হবে যেন ইতি ওকে আর বিশ্বাস না করে। কি ভাবছো এরকম করে? ভাবছি হঠাৎ ছেড়ে কেন দিলে? সে অনেক কারণ। এরা মোবাইল নিয়ে তাকাচ্ছে। সিসিটিভির মধ্যে দেখতে পাওয়ার বাবা মা ইতি ও আসতেছে, সেজন্য তাড়াতাড়ি করে ইরা ওর ওড়না সরিয়ে ফেলে। এ কি করছেন? এখনো শুরুই করিনি। একে একে ইরা ওর গেঞ্জি কিছুটা ছিঁড়ে ফেলে, তারপর শরীরে কিছু আঁচড়ের দাগ কেটে নেয়। ইরার বাবা মা যখন দরজায় কলিং বেল চাপে, তখন ইরা চিৎকার করতে থাকে, কে আছো? আমাকে বাঁচাও রাক্ষসের হাত থেকে। দৌড়ে এসে দরজা খুলে দেয় রফিক চৌধুরী। ইরার এমন অবস্থা দেখে বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। তারপরে কাহিনী তো আপনারা জানেন, প্রথম পর্বেই পড়েছেন, সেজন্য নতুন করে আর নাই বললাম। সেজন্য অতীত আপনার এখানে শেষ করি। তবে আরোহীর ব্যাপারটা তো সেম কাহিনী, তবে বিস্তারিত জানতে পারবেন যখন বলার মতো সময় হবে, তখন জানিয়ে দিব। তাহলে আমরা এখন বর্তমানে ফিরে যাই। বর্তমান কি তাহলে আরোহীর মতো এই ছেলেটা সেম কাজটা করলো? হ্যাঁ আম্মু, আরোহী তো আমাকে পাওয়ার জন্য এরকমটা করেছে, কিন্তু ইরা কেন এরকমটা করলো আমার সাথে, সেটাই আমি বুঝতে পারলাম না। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এই নিয়ে দুঃখ করে লাভ নেই। আচ্ছা, আরোহী এসেছি তোর সাথে দেখা করার জন্য। ওকে কেন আসতে বলেছো? চিন্তা করিস না, ওর বিয়ে হয়েছে আর একটা বাচ্চাও আছে। মেয়েটা ওই যে তোর সাথে অন্যায় করে বড্ড ভুল করেছে। তোমরাও কি কম অন্যায় করেছো আমার সাথে? আমরা তো চেয়েছি আরোহীর সাথে বিয়ে হলে আমাদের পরিবার বিজনেসের দিক থেকে শুরু করবে, সব দিক অনেক শক্ত হবে। তাছাড়া আরোহী মেয়েটা তো অনেক ভালো। আরোহী যে ভালো সেটা আমিও জানি। তাহলে কেন বিয়ে করলি না আমাকে? কথাটা বলতে বলতে আরোহী আকাশের রুমে আসে। কোলে একটা বাচ্চা ছিল আরোহীর। তুই এখানে? আমি এখানে আমার কারণেই তুই ঘর ছেড়েছিস। চাইলে তো সেই দিনগুলো ফিরিয়ে দিতে পারবো না। আমি কিন্তু তোকে আগেই বলেছি, আমি তোকে শুধুমাত্র বন্ধুর নজরে দেখতাম, কিন্তু তুই যে আমাকে ভালোবাসবি সেটা আমি জানতাম না। আমারও ব্যাপারটা আরও আগেই তোকে জানানোর দরকার ছিল, কিন্তু শেষ পর্যায়ে তোকে বলি তুই রাজি হোসনি। এই কারণে তুইও মিথ্যে একটা অপবাদ দিয়েছিস আমাকে। ভেবেছিলাম তুই তাহলে চাপে পড়ে আমাকে অন্তত বিয়ে তো করে নিবি, কিন্তু তুই সেটাও করলি না। জোর করে এসব হয় না, কেন বুঝতে চাইছিস না বলতো? যখন বুঝেছি ততক্ষণে তুই বাসা ছেড়ে চলেও গিয়েছিস। আচ্ছা যাক গিয়ে সেসব কথা। এতগুলো বছর কাটালি কেমন করে? কাটিয়েছি অনেক ভালোভাবে। কিন্তু তোকে দেখে তো তা মনে হচ্ছে না। কি মনে হচ্ছে না? তোর সাথে কিছু তো একটা খারাপ হয়েছিল, যা তোর মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আসলে তোর মতো সেম কাহিনী অন্য একটা মেয়ের সাথে করেছে। তুই তো ওকে পাওয়ার জন্য করেছিস, কিন্তু ওই মেয়েটা আকাশকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য করেছে। আন্টি, সেটা কীরকম? আকাশের মা আরোহীকে সবটা বলে। সবটা শোনার পর আমার মনে হয় তোর মেয়েটির সাথে সরাসরি দেখা করে মেয়েটি এরকমটা কেন করলো তা জানাটা দরকার। আমার এসবে ইন্টারেস্ট নেই আর। তাও দরকার আছে। এমনি এমনি কোনো কারণ ছাড়া মেয়েটি কেন করলো তা তো তোকে জানতে হবে। ঠিক আছে, তাই করব। আমাকে মাফ করে দিস তাহলে। আমি তোর হওয়ার জন্য এমনটা করেছি, কিন্তু তাও তোকে পাইনি। চলি রে, ভালো থাকিস। আরোহী চলে যায়।
এখন তো আপনারা জেনেছেন আরোহী আর আকাশের মাঝেও সেম কাহিনীর মতোই ঝামেলা হয়েছিল। আর আকাশ আরোহীকে বিয়ে করবে না বলাতে আরোহী সেম এক মিথ্যে নাটক করিয়েছিল যেন আরোহী আকাশকে বিয়ে করতে বাধ্য হয়। যদিও আরোহীর পরিবার আর আকাশের পরিবার বিয়েতে রাজি ছিল, কিন্তু আকাশ ছিল না, সেজন্য এরকম কাজ করে। যখন আকাশ রাজি না হয় তখন ওকে বাড়ি থেকে বের হয়ে যায় কাউকে না জানিয়ে। এদিকে তুই কি এখনো মেয়েটাকে ভালোবাসিস? হ্যাঁ আম্মু, আমি ওকে অনেক ভালোবেসেছি। তাহলে এখন কি করবি? তুমি বললে না ওই মেয়েটি কেন এরকম করলো আমার সাথে, তাকে খুঁজে বের করার জন্য। হ্যাঁ, কিন্তু তাহলে তো তোকে ওখানে যেতে হবে। যাব, তবে অন্যভাবে। সেটা কি রকম? এত বছর তো ওখানেই থেকে এসেছি ভিখারির মতো, এবার ওখানে যাব আমার মতো। কিন্তু ওদের বাসায় থাকবি কি করে? ওদের বাসায় কেন থাকবো? ওখানে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল, ওই ছেলের বাসায় থাকবো। ও কি জানে? ইরা যে আমার সাথে এরকমটা করেছে তাও জানে, এমনকি ওই নিজে আমাকে বাসে উঠিয়ে দিয়েছিল। তাহলে তুই ওই একটা প্রতিশোধ নে। মা, নেব। 7 দিন পর আকাশ একটা গাড়ি আর নিজের কিছু পোশাক, সাথে যা যা লাগে সবকিছু গাড়িতে এনে রাখে। সাথে ওর বাবা মাও ছিল। দোয়া করিও বাবা মা, আমি ওই মেয়েকে নতুন করে আমার প্রেমে ফেলে ওকে কিছুটা সাহায্য করব। তারপর ওকে বোঝাবো ছলনা করার কষ্টটা কত দুঃখ দেয়। চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে আব্বু, আসি তাহলে। ওখান থেকে চলে আসে রাশেদের বাসায়। রাশেদ আকাশের এরকম লুক দেখে নিজেই চিনতে পারছে না এই আকাশ আর কিছুদিনের আকাশের মধ্যে কত পার্থক্য তা বুঝতে পারছে। পরের দিন চলো তাহলে ঘুরে আসি ভার্সিটি থেকে। এরা তো এখন শেষ বর্ষে। সমস্যা কি? আমিও ওই বর্ষে যাব। আমি তো পড়াশোনা করতে যাব না। তাহলে কি করতে যাবে? এরা যেমনটা আমার সাথে করেছে আমি ওকে বাধ্য করব আমার সাথে নিজে থেকেই প্রেম করার জন্য। কিন্তু এরা কি তাতে রাজি হবে? রাজি হবে মানে? দেখবে ও নিজে এসে আমাকে প্রেমের প্রস্তাব দেবে। তারপর তুই কি করবি? কয়েকটা মাস প্রেম করব, তারপর যখন ওর পরিবারের সাথে আমার দেখা করাবে ওখানেই আমি সব সত্যি বলে চলে আসব। এতে তো মেয়েটি ছোট হয়ে যাবে সবার কাছে। আমাকে যতটা ছোট করেছে ওই পরিমাণ ছোট তো হবে না। এটা অবশ্যই ঠিক বলেছিস, কিন্তু আমার সাথে তোকে দেখলে তো বুঝে যাবে। তাহলে ভার্সিটিতে তুই তোর মতো করে থাকবি, আমি আমার মতো। তুই শুধু আমার নামে ভালো ভালো কথাগুলো ইরাকে বলবি, যেন আমাকে জানার ওর আগ্রহ বেড়ে যায়। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পর ওরা ভার্সিটিতে চলে যায়। ওইদিকে আপু, ভার্সিটিতে কি যাবি না? যাব। তুই কি যাবি না? যাবো তো, সেজন্য তো তোকে জিজ্ঞেস করলাম। তুই বস, আমি রেডি হয়ে নিচ্ছি। কিছুক্ষণ করে ওরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়ে। ভার্সিটিতে এসে ইরা প্রথম চোখে পড়ে গাড়ি পার্কিং করার জায়গায়। কেননা এত দামি গাড়ি কোন গাড়ি এই ভার্সিটিতে দেখতে পারবে তা ভাবিনি। ব্যাপার কি বলতো? কোন ব্যাপারে আপু? আমাদের ভার্সিটিতে এত দামি গাড়ি? হতে পারে প্রিন্সিপাল স্যারের। হতে পারে। তুই তাহলে ক্লাসে যা, আমিও চাই। ইরা ক্লাসে আসে। ক্লাসে এসে তো আকাশকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু আকাশকে চিনতে পারছে না। কেননা আগের আকাশের মুখ ক্লিন করা থাকতো, কিন্তু এখন আকাশের মুখে দাঁড়িয়ে আছে, চেহারা অনেক পরিবর্তন, সেজন্য চিনতে পারছে না। তারপর পোশাক যদি চেঞ্জ করে ফেলে তাহলে তো কোনো কথাই নেই। আকাশও দেখেও না দেখার ভান করে বসে থাকে। অনেক মেয়েই তাকিয়ে আছে। কিছুক্ষণ পর স্যার ক্লাস করিয়ে চলে যায়। আকাশ পরিচয় করিয়ে দেয় সবার সাথে। ক্লাস শেষে গাড়ির উপরে এসে বসে ড্রিঙ্কস খাচ্ছিল তখন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কণ্ঠটা আমার পরিচিত লাগছে। পৃথিবীতে এতগুলো মানুষ, কারোর সাথে কারোর কষ্ট তো কিছুটা হলেও মিল থাকবে। এটা ঠিক বলেছেন। তা অন্য কারো গাড়ির উপরে এভাবে বসে খেলে সে যদি দেখে তাহলে কি করবে ভেবে দেখেছেন? এই গাড়িটা আমার, তার কে আর কি বলবে? কথাটা শুনে এরা মনে মনে অনেক খুশি হয়ে যায়। কি বলেন, এই গাড়িটা আপনার? তাছাড়া আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। জি আমার গাড়ি, আমি তো নতুন এসেছি এখানে। আচ্ছা, আপনার নাম্বার কি দেওয়া যাবে? আকাশ তো চাইছে এরকম কিছু, সেজন্য নাম্বার দিয়ে দেয়। ইরা তো সেই খুশি হয়ে যায়। বাসে এসে বাবা মাকে ব্যাপারটা জানায়। ওই ছেলে কি তোকে বিয়ে করবে? ওর সাথে প্রথমে আমি বন্ধুত্ব করব, তারপর একে একে ওকে প্রেমের প্রস্তাব দিব। কিন্তু
এত বড় লোক ছেলেই কেন তোর চায়? তোমার এই সম্পত্তি তো আমি ঠিকমতো পাবো না, তা আমি জানি, পেলেও অনেক কম। তাছাড়া আমি তো বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাব। ইতিকে তো বিয়ে দিবে সাধারণ একটা ছেলে দেখে, যে ছেলের হয়তো বাবা মার মধ্যে একজন বেঁচে থাকবে, বা অনাথ হলেও সমস্যা নেই। এই কারণে চেয়েছি যেন ইতিকে এই বাসায় রাখা যায়। তোর যে মেজাজ, তোকে রাখলে তো তুই এমনিতেও আমাদের দেখাশোনা করবি না ঠিক মতো। সেটাই তো, ইতি এখানে থাকলে ও সম্পত্তি পাবে বেশি আর আমি পাবো কম। সেজন্য বড়লোক দেখে একটা ছেলে বিয়ে করে তা আমি পুষিয়ে নেব। তোর মাথায় এত লোভ আসলো কোথা থেকে? এখানে লোভের কিছুই নেই বুঝলে, সব মেয়েই চায় একটু ভালোভাবে থাকার জন্য। সেখানে আমিও সেটাই চেয়েছি, এখানে দোষের তো কিছুই নেই। তোর যা ভালো লাগে কর। রাতে এরা আকাশকে মেসেজ পাঠায়, আকাশও রিপ্লাই দিতে থাকে। এইভাবে 7 দিন ওদের মধ্যে মেসেজে কথা হতে থাকে। তারপর ধীরে ধীরে মোবাইল কল, ভার্সিটিতেও কথা হয়। দেখা হলে ধীরে ধীরে ওরা এখন ঘুরতেও বের হয় অনেক জায়গায়। আচ্ছা, তোমার বাবা মা কোথায় থাকে? বাবা মা তো শহরে থাকে। এখান থেকে কতটুকু দূরে? এই তো 70 কিলোমিটার দূরে। ওনাদের সাথে দেখা করাবে? ওনাদের সাথে দেখা করে তুমি কি করবে? এমনি আঙ্কেল আন্টির সাথে কথা বলতাম। কি দরকার? না, এমনিতেই। এইভাবে কয়েকটা দিন কেটে যায়। ইরা এখন নিজের মনের কথাটা আকাশকে বলবে ভেবেছে। কিছুদিন পর ইরার জন্মদিন, সেজন্য রাতে ওরা দুজন একটা নদীর ধারে বসে কেক নিয়ে তারপর জন্মদিন পালন করে নেয়। আমার গিফট কোথায়? হাতটা বাড়াও। ইরা হাত বাড়ালে একটা ডায়মন্ড রিং পরিয়ে দেয়। যদিও ওটা ছিল নকল, কিন্তু দেখতে আসলের মতো। ইরা তো দেখে জড়িয়ে ধরে। তাছাড়া আপনারা তো জানেন আকাশ এখন এর চেয়ে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। সেই জন্য শুধু শুধু কেন ডায়মন্ডের রিং দেবে বলুন? এবার আমার গিফট? এখানে না, গাড়িতে চলো, সেখানেই দিব। দুজন গাড়িতে বসে গাড়ির লাইট অফ করে দেয়। তারপর ওরা ক্লিপ আদান প্রদান করতে থাকে। এই বিষয়ে বিস্তারিত নাই বললাম। 1 ঘন্টা পর, তোমার গিফট যদি পেয়ে থাকো তাহলে চলো, এখন ফিরতে হবে। তোমাকে বাসার সামনে নামিয়ে দিই তাহলে। ঠিক আছে চলো। ইরাকে ওর বাসায় নিচে নামিয়ে দিয়ে ইরাও চলে যায়। আকাশ ওর রাশেদের বাসায় চলে আসে। আজকে অনেক খুশি, কেননা সত্যি সত্যি ভালোবেসে যা কখনো করার চিন্তা করেনি, মিথ্যে ভালোবাসার অভিনয় করে আজকে তা আদায় করে নিল ঠিকই। এখন শুধু অপেক্ষার পালা। ওইদিকে আকাশ কবে ফিরবি বাসায়? চিন্তা করো না মা, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আমার প্রতিশোধ নেওয়ার বাকি। তোকে আমি কারণ জানতে বলেছি, প্রতিশোধ নিতে বলিনি। ও যা করেছে তার জন্য প্রতিশোধ নিতে হবে। আবার প্রতিশোধ নিতে গিয়ে মেয়েটার ক্ষতি করে বসিস না যেন। জানি না কি করব, তবে 2 দিন পরে এসে দেখা করে যাব তোমাদের সাথে। ঠিক আছে, তাড়াতাড়ি আসছিস। 2 দিন পর দেখা করার জন্য আসে ওর বাড়িতে। ওখানের বাবা মাকে সবটা বলতে থাকে। সবটা শুনে, আচ্ছা, তোর জন্য কি মেয়ে দেখা শুরু করব? এখন না আব্বু। তাহলে কখন? তাছাড়া তুই তো ওই মেয়েকে বিয়ে করবি না, তাহলে শুধু শুধু কেন আমরা অপেক্ষা করব বল? ওকে বিয়ে আমি করব কিনা তা আমি জানি না, তবে ওকে একটা শিক্ষা যে আমি দেব সেটা অনেক ভয়ঙ্কর হবে। যাই করিস মেয়েটার ক্ষতি করিস না। ক্ষতি করব, তবে মানসিক দিক দিয়ে। সেটা আবার কি রকম? ও আমাকে যেরকম করে কষ্ট দিয়েছে আমিও সেই রকম ভাবেই কষ্ট দেব। আচ্ছা, এইসব কথা থাক, এখনো 2 দিন থেকে তারপর যা। ঠিক আছে। রাতে ইরা কল দেয়, তখন ওকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর, আচ্ছা ভিডিও কল দিয়ে তোমার বাড়িটা আমাকে দেখাও একবার। কি আর করার, ভিডিও কলে বাড়িটা দেখাতে থাকে। এরা তো বাড়ি দেখে এমনিতেই ফিদা হয়ে যায়, কেননা ও এত বড় বাড়ি আর ইরা শুধু মুভিতেই দেখেছিল। এত বড় বাড়ি তোমাদের? আমার তো ইচ্ছে করছে এখনই চলে আসি তোমাদের বাড়িতে। আরে এত চিন্তা করছো কেন? বিয়ের পরে তোমাকে ঠিকই নিয়ে আসবো। সত্যি বলছো তো? সত্যি বলছি। 2 দিন পর আকাশ আবারও ফিরে আসে। আবারও ওরা দেখা করে এবং কি একান্তই কিছু সময় কাটাতে থাকে ওরা। এইভাবে আরও 3 মাস চলে যায়। ইরারও পড়াশোনা শেষ হয়, তবে ইরা এখন আকাশকে ছাড়া কিছুই বুঝতে চায় না। যা আকাশ চেয়েছে তাই হয়েছে। পরীক্ষা শেষ হবার কিছুদিন পর, কাল তোমাকে নিয়ে যাব বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি চলে আসবো।
পরের দিন ইরাদের বাসায় আসে। আসার সময় কিছু ফলমূল মিষ্টি নিয়ে আসে। ভিতরে এসে বলে, আগে খাবার খেয়ে নিই সবাই, তারপর কথা বলবো। জি আঙ্কেল। কিছুক্ষণ পর খাবার খেয়ে সবাই বসে আছে। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। কথা শেষ হবার পর, ইরা, আমি একটা কথা শুনতে পেলাম। কি কথা? তোমাদের বাসায় আগে একটা ছেলে থাকতো। তুমি কি করে জানো? এতটুকু তো জানতেই পারি আমি। ওই ছেলের সাথে তোমার রিলেশনও ছিল। আরে মিথ্যে কথা। তাহলে কি এলাকার লোকজন মিথ্যে বলছিল? আরে ওদের কাজই তো এটা। আচ্ছা ইতি, আমি যদি ভুল না করি তুমি নিজেও ওই ছেলেকে পছন্দ করতে, তাই না? আকাশ, তুমি এসেছো ইরাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে, তা না করে এসব প্রশ্ন করেই যাচ্ছ তুমি। ব্যাপারটা আপনারা জানেন, যা আপনারা লুকাচ্ছেন এখানে। এমন কোনো কিছুই হয়নি। আকাশ ওনাদের সবকিছু বলতে থাকে, যা আপনারা সবকিছুই জানেন। শুধু নতুন করে যে বলবো তার কোনো দরকার নেই, বুঝতেই পারবেন সবটা শোনার পর। ইরা, আকাশ কি ঠিক বলছে? কি রে, চুপ করে আছিস কেন? বল, সত্যিটা কি এটা? হ্যাঁ আম্মু, এটাই সত্যি। কি, তুই এত বড় একটা অপবাদ দিতে পারলি এই ছেলের উপরে? তো কি করতাম? তোমরা এদিকে বিয়ে দিয়ে বাসায় রাখবে, তাহলে আমাকে রাখতে দোষ কিসের? তোর মেজাজ এই কারণে তোকে রাখতে চায় না, সেই জন্য ইতিকে রেখে দিতে চেয়েছি। তোকে চেয়েছি একটা বড়লোক ছেলে দেখে তোর বিয়েটা দিয়ে দিব, তাহলে তুইও খুশি থাকবি। আমিও তাই ভেবেছি, কিন্তু ইতির জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেল। আমি কি করেছি? তুই যেভাবে আকাশের দিকে তাকিয়ে থেকে ওকে কাছে পেতে চাইতিস, সেজন্য তোকে ওর থেকে দূরে রাখার জন্য আমি এই সবটা করেছি। কিন্তু ওই ছেলেও নাছোড়বান্দা, আমাকে ছাড়বেই না। সেজন্য আমি একটা মিথ্যে নাটক সাজিয়ে ওকে বাসা থেকে বের করে দিই, যাতে ইতি আর ওকে না খুঁজে পায়। আর আমিও ওর মতো একটা ভিখারিকে বিয়ে করে যেন জীবনটা নষ্ট না করতে হয়। তোরা দুই বোন তলে তলে এত কিছু করে ফেলেছিস। হ্যাঁ আব্বু, তবে এখন চিন্তা করো না, এবার তেমন কোনো অসুবিধা হবে না। অসুবিধা তো এখন হবে। কিরকম অসুবিধা আকাশ? আমি তো তোমাকে বিয়ে করব না ইরা। এমন কথা শুনে ইরার পুরো পরিবার অবাক হয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে, কেননা এসেছে বিয়ের কথা বলার জন্য, কিন্তু তা না করে এখন তোর অন্য কথা বলছে, সেজন্য অবাক হচ্ছে। আকাশ, এসব কি বলছো? ঠিকই বলেছি। তুমি আমাদের সম্পর্কটা এভাবে, কি দোষ আমার সেটা তো বলবে। কয়টা দোষের কথা বলবো? বলো আগে শুনি। তুমি যাকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দিয়েছিলে, সেই ছেলেটা আমি। কি বলো? ওই ছেলে অনেক গরিব ছিল। ঠিক ধরেছ, আমি গরিব ছিলাম না কখনো। আমি বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম, সেজন্য তোমাদের এখানে বাসা ভাড়া নেই। কিন্তু তুমি গরিব ভেবে আমার সাথে যে আচরণ করলে তা আমি ভুলে যাব কি করে? প্লিজ আকাশ, আমার উপরে এত বড় জুলুম করো না। যখন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছো, তখন কি তোমার মনে ছিল না এই কথাটা? আমি তো বুঝতে পারিনি। তোমার মনে সবসময় লোভ এসে বাসা বেঁধেছে, সেজন্য তোমার মতো মেয়েকে বিয়ে করা মানে নিজের ক্ষতি করা। ভালো থাকবেন, চলি তাহলে। দাঁড়াও, তুমি কি ভেবেছ আমার বাসা থেকে তুমি এত সহজে বের হয়ে যেতে পারবে? আপনি আমাকে আটকাবেন? এখানে আমার দাপট বেশি, তুমি কিন্তু ভুলে যেও না। একবার বাইরে তাকিয়ে দেখুন। দেখে নিচে সিকিউরিটি, সবার হাতে বন্দুক। এখানে 10 জন সিকিউরিটি আর আমার বাড়িতে আছে 20 জন। এই 10 জন আমাকে সিকিউরিটি দেয়। এখন হয়তো বুঝতে পেরেছেন আমার সাথে পাঙ্গা নিলে কি কি হবে। আকাশ প্লিজ, আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমার পায়ে ধরি আকাশ। তোমার মতো লোভী মেয়ের মুখে এইসব মানায় না। ইরা আকাশকে পা ধরে, কিন্তু আকাশের পা ছাড়িয়ে ওখান থেকে চলে আসে। গাড়িতে বসে একটা দীর্ঘশ্বাস নেয়, তারপর রওনা দেয় ওখান থেকে। ওইদিকে ইরা কান্না করতে থাকে, ওখানে জ্ঞান হারায়। 2 দিন পর। মা, আকাশ কোথায়? আকাশ তো নেই। কোথায় আছে ও? ও তো তখনই চলে গেছে। মা, আমি যে আকাশকে ছেড়ে বাঁচবো না। আপু, তুই ভাইয়ার উপরে যে অন্যায় করেছিস, তার প্রতিদানই হয়তো উনি তোকে দেওয়ার জন্য ভিন্ন রূপে এখানে ফিরে আসা ওনার। আমি কি তাহলে আকাশকে পাবো না? তারা পাওয়ার কোনো চান্স নেই। আমি যে ওকে ছাড়া বাঁচবো না। আপু, তোকে শক্ত হতে হবে। তোর এই লোভের জন্যই আজকে তোর এই পরিণতি। এখন থাক সেসব কথা, আগে তুই সুস্থ হয়ে বাসায় ফিরে আয়,
তারপর দেখি কি করা যায়। কিন্তু আম্মু, আমরা তো আকাশ ভাইয়ার ঠিকানা জানি না। আমার কাছে ওর ঠিকানা আছে। ও যখন বাসায় ওঠে তখন ওর ভোটার কার্ডের ছবি আছে আমার কাছে। আমাকে ওর কাছে নিয়ে চলো বাবা। তুই আগে সুস্থ হ, তারপর দেখি কি করা যায়। আমি যে আকাশকে ছাড়া থাকতে পারবো না। কিছুক্ষণ পর ডক্টর এসে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। ইরাও ঘুমিয়ে যায়। তারপর ওনারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে এই নিয়ে। এখন কি করব? তুমি বরং ছেলের বাবার সাথে কথা বলো। আচ্ছা, আমি সকালেই যাব। সকালবেলায় রফিক চৌধুরী আকাশের বাড়িতে। উনি এসে আকাশের বাবা মার সাথে কথা বলতে থাকে। তবে রফিক চৌধুরী ওনার পরিচয় অন্য কিছু বলে, সেজন্য ওনারা আর বুঝতে পারেনি। কিছুক্ষণ পর নিচে নেমে ওনাকে বলে, এ কি আঙ্কেল? আকাশ, আমার মেয়েটিকে বাঁচাও তুমি। আপনার মেয়ে যা করেছে আমার উপরে, এর জন্য কি অনুতপ্ত? ও যা করেছে ভুল করেছে, প্লিজ ওকে মাফ করে দাও। আকাশ, উনি কে? ওনার বাসায় ছিলাম আমি। ওনার মেয়ের নামই ইরা। ইরা আপনার মেয়ের নাম? আমার ছেলের সাথে আপনার মেয়ে যা করেছে তা কিন্তু মোটেও ঠিক করেনি আপনার মেয়ে। আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি আকাশ। তুমি আমার মেয়েটাকে গ্রহণ করে নাও। ওর মধ্যে একটা লোভী মেয়েকে আমি বিয়ে করব, তা ভাবলেন কি করে? তাছাড়া আমার ওপরে এত বড় একটা অপবাদ দেওয়ার পরেও ওর মধ্যে একটু অনুশোচনা নেই। উল্টো নতুন করে আমাকে দেখে, আমার টাকা দেখে আরো খুশি হয়ে আমার কাছাকাছি আসার চেষ্টা করছে। আর এইসব কিছু করেছে টাকার জন্য। যদি বলো তোমার নামে আমার বাড়িটা আমি লিখে দেব, তাও আমার মেয়েকে তুমি গ্রহণ করে নাও। আপনার ওই বাড়ি বিক্রি করলে 40 লাখের বেশি হবে না, অথচ এর চেয়ে বেশি টাকার গাড়িতে আমি চলাচল করি। দেখুন আঙ্কেল, আপনার বাড়িতে অনেক বছর থেকে আমি আছি, সেজন্য আপনার উপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আপনার মেয়ের ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারবো না। এ নিয়ে আমাকে কোনো রিকোয়েস্ট করবেন না আঙ্কেল। বাবা, আমি অফিসে গেলাম। আকাশ চলে যাওয়ার পর রফিক চৌধুরী আকাশের বাবা মাকে বলে, কিন্তু ওনারা, দেখুন, এটা আমার ছেলের জীবনের প্রশ্ন, এখানে আমার কিছুই বলার নেই। আপনি এসেছেন যখন, দুপুরের খাবার খেয়েই যান। না, আমি বরং এখন বের হই। ভালো থাকবেন আপনারা। ইরার বাবা চলে আসে। এসে ইরাকে সবটা বলতে থাকে। সবটা শুনে, বাবা, আকাশ আমার উপরে এভাবে প্রতিশোধ নিল। কি করবে বল? ছেলেটা অনেক কষ্ট পেয়েছিল, সেই জন্য এরকমটা করেছে। কিন্তু আমি তো চাই করেছি। তুই যাই করেছিস সব কিছু তোর জন্য করেছিস। সেজন্য আজকে আমার এরকম অবস্থা হয়েছে আব্বু। এখন তুই কি করবি? অপেক্ষা করব। কার জন্য অপেক্ষা করবি? তুই কি আকাশের পাগল জন্য। হয়ে গিয়েছিস? হ্যাঁ আব্বু, আমি পাগল হয়ে গেছি। আকাশকে আমি এতটা ভালোবেসে ফেলেছি যা বলে প্রকাশ করার মতো না। ওর জন্য কি না করিনি আমি। কিন্তু তারপরেও আকাশ তোকে এভাবে ঠকিয়েছে। আমরা ও তো এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য, প্রতিশোধ নিয়ে চলে গেছে। তাহলে এখন তুই কেন দুঃখ পাচ্ছিস বল আমাকে। আমি যে ওকে ভুলতে পারবো না, এই ভেবেই আমার কষ্ট হচ্ছে। থাক মা, কাঁদিস না, কপালে যা আছে তাই হবে। ওইদিকে সন্ধ্যায় অফিস থেকে বাসায় আসে। এসে নিজের মতো করে খাবার খেয়ে ওপরে চলে যায়। তখন আসিফ কল দেয়। নিচে আয়। এখন যাবি কোথায়? অনেকদিন হয়েছে কোথাও যাওয়া হয় না, চল ঘুরে আসি। ঠিক আছে। ওরা দুজন ঘুরতে চলে যায়। ওইদিকে ইরা না খেয়ে অনেক অসুস্থ হয়ে যায়। ইতি ইরার খেয়াল রাখতে রাখতে দিন পার হয়ে যায়। আব্বু, আপুকে কোনো হসপিটালে ভর্তি করে দাও। হসপিটালে কেন? দেখছো না আপুর কিরকম অবস্থা হয়েছে। আচ্ছা, তাহলে হসপিটালে নিয়ে যাব কালকে। পরের দিন হসপিটালে নিয়ে যায়। ওখানে ডক্টর চিকিৎসা করতে থাকে। 5 দিন পর, দেখুন, উনি এখন সুস্থ আছে, তবে আপনারা ওনার শরীর বলতে মাথায় চাপ দিবেন না। যদি বেশি চাপ পড়ে তখন? উনি পাগল হয়ে যাবে আস্তে আস্তে। যদি খাবার ঠিকমতো না খায় তাহলে ওনার কিডনিও ড্যামেজ হয়ে যাবে। কি বলছেন ডক্টর? সেই জন্য যতটা সম্ভব ওনাকে খাবার খাওয়ান আর মানসিক চিন্তা থেকে দূরে রাখার চেষ্টা করুন। ঠিক আছে ডক্টর। হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে। এনে ইতি দেখাশোনা করতে থাকে। এতে কিছুটা সুস্থ হয়ে ওঠে। সুস্থ হবার পর
ইতি চল, আমরা আকাশের কাছে যাব। তা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? আমরা তো ওনার কোনো ঠিকানাই জানি না। তো কি হয়েছে, বাবার থেকে জেনে নিব। বাবা কি রাজি হবে? আরে আমি নেব, এত চিন্তা করিস না। ঠিক আছে। ওর বাবার সাথে অনেক ঝামেলা করার পরে ঠিকানা নেয়, তারপর ওখানে আসে। সিকিউরিটি গার্ড আকাশ আর ইরার একসাথে ভিডিও দেখে আসতে দেয়। ভেতরে বসে আছে। তখন তোমরা কারা? আমি ইতি আর ও আমার বড় বোন ইরা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুই যে মেয়ে, যার কারণে আমার ছেলের এরকম অবস্থা। বিশ্বাস করুন আন্টি, আমি যা করেছি। থাক, আর কোনো কিছুই বলতে হবে না, আমি তোদের ব্যাপারে সব কিছু জানি। তা তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি আকাশের সাথে কথা বলার জন্য। আকাশ এখানে নেই, ও দেশের বাইরে গেছে। কখন ফিরবে তা যদি বলতেন। ওর বন্ধুদের সাথে গেছে, তখন ফিরবে তা আমি জানি না। প্লিজ বলেন আন্টি। বললাম তো জানি না, কবে ফিরবে তা ওর বন্ধুরাই জানে। আচ্ছা, আকাশের নাম্বারটা দিন আমাকে। আমার কি মাথা খারাপ যে তোমাকে নাম্বার দিব? তাহলে কেন বলছেন না? দেখো, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, সেজন্য তুমি এখন যেতে পারো। আকাশের মা ওপরে চলে যায়। ইরাও বোনকে নিয়ে নিরুপায় হয়ে চলে আসে ওখান থেকে। ওই পরিবারের লোকেরা এরকম ব্যবহার করে কেন বলতো? ওনারা হয়তো ওই আঘাতের কথা ভুলতে পারছে না। সামান্য একটু আঘাতের জন্য এরকম করবে? তোর কাছে হয়তো সামান্য হতে পারে, কিন্তু যে আঘাত পেয়েছে তার মোটেও সামান্য মনে হয়নি। হতে পারে। এখন কি করব বল? আকাশের সাথে তো দেখাও হলো না আমাদের। হবে কি না সেটাও তো জানি না। এতটা দূরে এসেও কোনো কাজে দিল না। সে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। আচ্ছা আপু, একটা কাজ করি আমরা। কি কাজ? আমরা বরং এখানে কোনো একটা হোটেলে কয়েকটা দিন থেকে দেখি কবে ফেরে। কবে ফিরবে তার তো কোনো ঠিক নেই। সেজন্য এতগুলো দিন এখানে থেকে যাওয়ার কোনো ইচ্ছেও নেই। তার উপর বাবা মা একা। বাড়িতে গেলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। কি করব বল, আকাশকে পাওয়ার চিন্তায় তো আমি শেষ। ঠিক আছে চল। ওরা বাড়িতে চলে আসে। এর পরের বার ইরা আবারও আকাশকে খোঁজ করতে থাকে, কিন্তু কোনোভাবেই খোঁজ পাচ্ছে না। এইভাবে একটা মাস পার হয়। আকাশ, ওই মেয়েটা তো জ্বালিয়ে মারছে আমাদের। কোন মেয়ের কথা বলছো আমাকে? আরে ওই মেয়েটি। কেন এখানে এসেছিল নাকি? পুরো 1 মাস 9 বারের বেশি, 5 বারের বেশি আসলো। কি বলছো, এতবার এসেছে? তারপরে তা ওর অবস্থা কেমন দেখলে? কোন অবস্থা? আগের মতোই আছে নাকি অনেক ভেঙে পড়েছে? অনেক ভেঙে পড়েছে। এক কথা মেয়েটি দেখে এবার আমার নিজেরই মায়া হচ্ছে অনেক বেশি। তাহলে তো একবার দেখে আসতে হয়। তুই কি যাবি এখানে? যাব। যদি তোকে চিনে ফেলে? আমি ছদ্মবেশে যাব, চিন্তা করো না। ঠিক আছে, যেমনটা তোর ইচ্ছা। 2 দিন পর আকাশ ছদ্মবেশ ধারণ করে ইরার বাসায় আসে। এসে ইরার বাবার সাথে কথা বলতে থাকে। তখন খেয়াল করে দেখি ইরা ঘুমাচ্ছে। তবে ওর চেহারা দেখে আকাশ নিজেই অবাক হয়ে যায়। এই আমি কাকে দেখছি? কি মেয়ে, কি হয়ে গেল? কি ভাবছো তুমি? আচ্ছা আঙ্কেল, একটা কথা বলার ছিল। কি কথা বলো? উনি আপনার কে হয়? আমার বড় মেয়ে। ওনার এরকম অবস্থা হলো কি করে? সে অনেক কাহিনী বাবা। আমাকে কিছু বলেন। দেখো, তুমি বাসা নিতে এসেছো, বাসা নাও। এইসব জেনে তোমার কাজ নেই, বুঝতে পেরেছো? আচ্ছা আঙ্কেল, আমি আপনাকে জানাবো। ঠিক আছে, আসো তাহলে। ওখান থেকে বের হয়ে চলে আসে। ইরার এরকম অবস্থা দেখে আকাশ এখন নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। সেজন্য পরের দিন আগের মতো করে ইরার বাসায় আসে। রফিক চৌধুরী তো দেখে অবাক হয়। এ কি তুমি? আমি ইরাকে নিতে এসেছি। কোথায় নিয়ে যাবে? যেখানে যাওয়ার পরে ওর চিকিৎসা করিয়ে ওকে আগের মতো সুস্থ করতে পারবো। সুস্থ করে তো সে তুমি ওকে ফেলেই যাবে। ফেলে যাব না, ওকে নিয়েই যাব। এরপর ইরাকে নিয়ে আকাশ ওর বাসায় আসে। তারপর ডক্টর কল দিয়ে আসতে বলে। ওখানে কিছু ডক্টর এসে পরীক্ষা করতে থাকে। দেখুন, উনি ঠিক মতন খাবার খায় সব কয়টা মাস ধরে। এর কারণে ওনার কিডনিতে সমস্যা হতে পারে কিছুটা। সেজন্য ওনার সমস্যাটা ঠিক কতটুকটা আমাদের জানা অনেক বেশি দরকার। ভয়ের কোনো কারণ নেই তো? ওটা তো টেস্ট করার পরেই জানতে পারবেন। এরপর ইরাকে নিয়ে হসপিটাল আসে। ডক্টর দেখে টেস্টগুলো দেখে সেগুলো করিয়ে নেয়। সাথে ইরাকে হসপিটালে রেখে দেয়, কেননা বারবার হসপিটাল বাড়ি করতে করতে অনেক সমস্যা হয়ে যাবে। সেই জন্য একবারে হসপিটালে রাখা। সন্ধ্যার সময় বাসায় আসে। তুই না বলেছিস ওই মেয়েকে তুই ভালোবাসিস না?
কিন্তু তাই বলে একটা মেয়ে আমার কারণে নিজেকে এভাবে শেষ করে দেবে, সেটা মেনে নেব কি করে বলো বাবা? তাই বলে তোর দেওয়া কথা ভুলে যাবি? আমার ছেলে যা করছে ঠিকই করেছে। আমি মানছি ও আমার উপরে যা করেছে তা অন্যায় করেছে, কিন্তু আমিও প্রতিশোধের জন্য ওর ক্ষতি তো ওইভাবে করে দিতে পারি না। তা মেয়েটি এখনো ঠিক আছে তো? কিছুই ঠিক নেই। কিছুক্ষণ পরে রিপোর্ট আনার জন্য যাব, তখন বুঝতে পারবো বাকি ব্যাপারটা। আচ্ছা, দেখো কি হয়, তারপর আমাকে জানায়ও। ঠিক আছে বাবা। কিছুক্ষণের মধ্যে হসপিটালে চলে আসে, ডক্টরের সাথে রিপোর্ট নিয়ে কথা বলতে থাকে। কিন্তু ডক্টর, এখানে কি সম্ভব না কোনোভাবে? দেখুন, এখানে করতে হলে ওনার অপারেশন করে ঠিক করতে হবে। যদি বাইরের দেশে যায় তাহলে ওই ধরুন কিছু ওষুধ আর একটা মেডিসিন দিলেই সমস্যা ঠিক হয়ে যাবে। তবে আপাতত ওনাকে খাবার খাওয়াতে হবে অনেক বেশি করে। ঠিক আছে ডক্টর। ওখান থেকে বাসায় ফিরে আসে। 3 দিন ধরে ইরা সেবা যত্ন করতে থাকে, কিন্তু ইরার তেমন কোনো জ্ঞান নেই। ও কোথায় আছে, কি করছে, এই বিষয়ে ও কিছুই জানে না ঠিক মতো। এখন শুধু ওকে স্যালাইন দেওয়া হচ্ছে। আকাশ এখন কি করবে? দেশের বাইরে নিয়ে ওর কিডনির চিকিৎসা করিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তাই করো তাহলে। 2 দিন পর ইরার জ্ঞান ফেরে। তাকে আকাশকে দেখতে পারবে তা ইরা কখনো ভাবেনি। কোনো কিছু বলতে যাবে তখনই এখন কোনো কিছু বলার কোনো দরকার নেই। আগে তুমি পুরোপুরি সুস্থ হয়ে নাও, তারপর আমি তোমার সব কথা শুনবো। এখন চুপচাপ থাকো। তোমাকে কয়েকটা দিন পরেই দেশের বাইরে নিয়ে যাব চিকিৎসা করাতে। তারপর তোমার যত্ন আর খাবার ঠিক মতো খেলে তুমি আগের মতো হয়ে যাবে। কথাগুলো বলে ইরার দিকে তাকায়। ইরা চোখ দিয়ে পানি পড়তে থাকে, সেজন্য ওকে জড়িয়ে ধরে রাখে। 7 দিন পর ইরাকে নিয়ে আমেরিকা আসে। ওখানে একটা হসপিটালে নিয়ে যায়। আপনাদের তো বলা হয়েছে। চিন্তা করবেন, শুধু 3 ঘন্টা লাগবে এই চিকিৎসা করতে, এরপর ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডক্টর। ডক্টর চিকিৎসা করতে থাকে। কিছু ঘন্টা পর চিকিৎসা করে বের হয়। এখন আর কোনো ভয় নেই, উনি এখন ঠিক আছে। এখন ওনার খাবার আর যত্ন এই দুটোই ঠিক মতন পেলেই ঠিক হয়ে যাবে উনি। চিন্তা করবেন না, যত্ন নেব ওর। ওখানে আরো 2 দিন রাখে। 2 দিন ইরা অনেক মোটামুটি কথাবার্তা বলতে থাকে আকাশের সাথে। এখানে এখন ইরাকে সারাক্ষণ শুধু খাবারের ওপরেই রাখে, সাথে আশেপাশে ঘুরে দেখাতে থাকে। অনেক সুন্দর তাই না? অনেক সুন্দর। এখন তোমাকে দেশে নিয়ে গিয়ে ঠিকমতো যত্ন করলেই ঠিক হয়ে যাবে। তবে তার আগে আর একটা কাজ বাকি আছে। কি কাজ? ওটা দেশে ফিরেই জানতে পারবে। কবে যাব দেশে? এই তো কয়েকটা দিন পরেই। 3 দিন থাকার পর ওরা দেশে ফিরে আসে। দেশে এসে আকাশ ইরাকে বিয়ে করে নেয়। ইরাকে যে বিয়ে করবে তা ইরা ভাবতেও পারেনি। সত্যি আকাশ, আমি ভাবতে পারিনি তুমি আমার মেয়েকে গ্রহণ করবে। ওর উপরে এমনিতে আমি অনেক অন্যায় করে ফেলেছি। এরকম ভাবে বলবেন না। আপু এখন আপনাকে পেয়েছে, এতেই আমরা সবাই অনেক খুশি। ইরা, তুমি খুশি হয়েছো? এরা তো এতগুলো লোকের সামনে কোনো কিছুই বলতে পারছে না, সেই জন্য না চাইতেও আকাশকে কুলে মাথা রেখে দেয়। আপু দেখি আবার লজ্জাও পাই। ইতির কথা শুনে বাকিরা তো হেসে দেয়, কিন্তু ইরা তো ভিতর ভিতরে লজ্জা শেষ হবার মতো অবস্থা। তবে আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের বাসায় ভাড়া হিসেবে থাকবো। ওমা, তুমি ভাড়া কেন থাকবে? ওটা তো তোমারই বাড়ি, নিজের বাড়িতে কেউ আবার ভাড়া থাকে নাকি? কেউ না থাকলেও আমি মাঝে মধ্যে ইরাকে নিয়ে ভাড়া থাকবো। কিন্তু কেন আকাশ? ওই বাড়ি থেকে আমার ভাড়ায় থাকার অভিজ্ঞতা রয়েছে। ওই বাড়িতে থাকার কারণেই ইরাকে আমি পেয়েছি। সেজন্য ওই বাড়িতে ভাড়াটিয়া থেকে ওকে একটু ফিল করাবো যে আমি ভাড়াটিয়া, এই আর কি। তাহলে আমিও নতুন করে সে ভাড়াটিয়ার প্রেমে পড়ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পটি পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।